নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, মানুষের রিভিশনিস্ট মেমোরি খুব আশ্চর্য লাগে, তাই না? আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় আয়রনি দেখতে পাচ্ছি। যেই দল 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের প্রতীক, অর্থাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা 2021 সালে যারা ঘটিয়েছিল, আজকে 2026 সালে এসে সেই দলই গণতন্ত্রের জন্য কান্না করতেছে, বলতেছে যে নির্বাচন পরবর্তী সহিংসতায় তাদের দলের বহু মানুষ খুন হচ্ছে, বাড়িঘর পুরানো হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষ কি ভুলে গেছে? মানুষ মনে রেখেছে তখনকার ভাষা, মানুষ মনে রেখেছে তখনকার হুমকি। যারা ভুক্তভোগী তাদের মেমোরি কখনো সিলেক্টিভ হয় না। যারা সুবিধাবাদী তাদের মেমোরি, যারা রাজনীতি করে, সন্ত্রাসের রাজনীতি করে, তাদের সিলেক্টিভ মেমোরি থাকে। তারা খাদে পড়লে, ফান্দে পড়লে তাদের অতীত কৃতকর্মের কথা ভুলে যায়। তো মানুষ মনে রেখেছে 2021 সালের ভোটের পরে কি হয়েছিল। আপনারা এইবারও কয়েকদিন আগে দেখেছেন অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে নির্বাচনের আগে হুমকি দিয়েছেন যে 4 তারিখ 4 মে দেখে নেব কার কোন বাপ বাঁচাতে আসে। এটা নিশ্চয়ই দেখেছেন। এবং সেইটা কিন্তু সেই পূর্ববর্তী তারা যেই কাজগুলি করেছিল সেইগুলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, যে ভোটটা আমাদেরকে দিতে হবে, ভোটটা যদি না দাও তাহলে, বা ভোট দিলেও আমরা তো ক্ষমতায় আসব, দিলেও আসব, না দিলেও আসব, 4 তারিখ দেখে নেব। চিন্তা করছেন এটা কি কোনো গণতান্ত্রিক ভাষা? এটা কি কোনো রাজনৈতিক সভ্যতা? আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। দর্শক, এমনই ছিল এই অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলীয়দের ক্ষমতার উন্মত্ত হুমকি। আর আজকে সেই দলই নির্বাচনে হেরে গিয়ে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। 2021 সালের সেই ঘটনা সবারই মনে দগদগে দাগ হয়ে রয়েছে, তাই না? ক্ষত হয়ে রয়েছে। ভয়, প্রতিশোধ আর রাজনৈতিক দখলের রাজনীতি, এটা মানুষের মধ্যে এখনো একটা দুঃস্বপ্ন। অসংখ্য অভিযোগ উঠেছিল, বিজেপি কর্মীদের ওপর হামলা, ঘরছাড়া পরিবার, দোকান ও ব্যবসা দখল, রাজনৈতিক প্রতিহিংসা, নারী নির্যাতনের অভিযোগ, গ্রাম এবং এলাকা দখলের সংস্কৃতি। এবং 2021 থেকে 2026 পর্যন্ত অনেকেই বাড়ির বাইরে ছিল। 2026-এ নির্বাচনের পরে, বিজেপি জয়লাভের পরে অনেক মানুষ তাদের বাড়িতে ঢুকতে পেরেছে। দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, মানুষ মনে করেছিল জিতেছে শুধু একটা দল না, জিতেছে ভয়। আর সেই সময় শাসক দলের নেতাদের ভাষা কি ছিল? সহমর্মিতা মোটেও না, শান্তির আহ্বান মোটেও না, বরং বারবার এমন বার্তা তারা দিয়েছিল যেন ক্ষমতা তাদের চিরস্থায়ী। আমি অভিষেকের যেই বক্তব্যটা আপনাদেরকে শোনালাম, সেই বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সেই বক্তব্য ছিল ক্ষমতার সাইকোলজিক্যাল প্রজেকশন। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষ কিভাবে নেয় জানেন? আজকে চিন্তা করে দেখেন, যদি 2026-এ তৃণমূল আবার বিপুল শক্তিতে ফিরত,
তাহলে বাংলার পরিস্থিতি কোথায় যেত? কারণ তাদের নিজেদের মুখপাত্ররাই এখন বলছেন আসন ধরে ধরে বিজেপি কর্মীদের তালিকা তৈরি হয়েছিল। বড় বড় কথা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব এই ভিডিওটা দেখছেন, আমি জানি সবাই আমার ভিডিও দেখে, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না? বিজেপির নেতাদের নামে লিস্ট তৈরি করা ছিল না? ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে। 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। আজকে তৃণমূলের সাবেক মুখ্যমন্ত্রী, অনেকেই বলেন মূর্খমন্ত্রী, একটা দজ্জাল মহিলা, কলতলার ঝগড়ার জন্য বিখ্যাত, মানে টোটালি একটা, মানে আমি বলবো যে লো লাইফ আর কি। তার ভাষা শুনলে তাকে কোনো শিক্ষিত মার্জিত মহিলা বলে মনে হয় না। তো সেই মমতা ব্যানার্জি তিনি হাইকোর্টে গিয়েছিলেন পোস্ট পোল ভায়োলেন্সের এগেনস্টে সওয়াল করতে। যদিও তার উকালতির লাইসেন্স আছে কিনা সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে, কিন্তু মানুষ খায় নাই। মানুষ তাকে চোর চোর, তৃণমূল চোর, ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সব চোর বলে মানে রীতিমতো এই লিটারালি একটা ধোলাই দিয়েছে আর কি। তো তারপরেও তাদের লজ্জা হয় না, কারণ নাক মানে কি বলে, এক কান কাটা গেলে চুপচাপ থাকে, 2 কান কাটা গেলে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আসলে তাদের সব কানই বহু আগেই কাটা গেছে, সুতরাং তাদের লাজ লজ্জা বলতে কিছু নাই। বাংলার সাধারণ মানুষ নিজের চোখে দেখেছে, আর এই কারণেই তৃণমূলের বর্তমান যেই নাটক অনেকের কাছেই শুধুই নাটক মনে হচ্ছে। কারণ মানুষ তুলনা করছে, আর সেই তুলনায় সবচাইতে অস্বস্তিতে পড়ছে তৃণমূল নিজেই। কারণ এই ন্যারেটিভ আর খাচ্ছে না। এমনকি মুসলমান সম্প্রদায়ও বলছে আমাদের বাংলাদেশে একটা ন্যারেটিভ তৃণমূলের হয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেইখানেও কিন্তু মুসলমানরা বলছে যে বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে নিয়ে কথা না বললেই ভালো, বরং তারা আমাদের সমস্যা তৈরি করতেছে, যা না সেটাকে ফুলে ফেঁপে তারা প্রচার করার চেষ্টা করতেছে। আমাদের নিয়ে কথা না বললেও চলবে, আমরা ভালোই আছি। বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কী হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। তৃণমূল যখন পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে নাটকীয় ভাষণ দেয় তখন সেটাকে খুবই হাস্যকর মনে হয়, এবং যথাযোগ্য জবাব দিয়েছেন সাবেক তৃণমূল নেতা এবং বর্তমান বিজেপি বিধায়ক তাপস রায়। রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। দেখুন, আজকে এই 26-এর ধর্মযুদ্ধে, এটা তো মেয়ার একটা ইলেকশন ছিল না, এটা শুধুমাত্র একটা সরকার গড়ার আর নির্বাচিত হয়ে আসার ইলেকশন ছিল না, এটা ছিল ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধতে যারা জিতে এসেছেন আমি তাদের অভিনন্দিত করছি। এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে। দেখো অনেক তো করেছো, এবার দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, পশ্চিমবাংলা সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। যারা যারা হাউসের ভেতরে
মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয়, তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন, বলাই জানেন কিছু, থামুন, আজ দুটো টাকা সব বলা যায়। সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। আমি বলছি না, একটাও হয়নি। হলে পরে 12,500-এর নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। থামো, থামো, বলো না, চুপ চুপ চুপ, চুপ করিয়ে দেবো, জয় শ্রীরাম, ভারত মাতার জয়। দর্শক, তাপস রায়ের ভাষণ শুনে তৃণমূলীদের গাত্রদাহ হবার কথা, গায়ে জ্বালা ধরে যাবার কথা। কারণ তাপস রায় বাইরের কেউ না, তিনি বহু বছর তৃণমূলের ভিতরের রাজনীতি দেখেছেন, ক্ষমতার কালচারটা খুব কাছে থেকে দেখেছেন। আর সেই মানুষটাই বিধানসভায় যখন স্পষ্ট ভাষায় বলে তৃণমূলের পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই, এখানে কিন্তু একটা বড় বার্তা তিনি দিচ্ছেন যে রাজনীতিতে আপনি স্মৃতিভ্রম দেখাতে পারবেন, কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবেন না। এবং তাপস রায় যদিও একসময় তৃণমূলী ছিলেন, তিনি দলটি ছেড়ে এসেছেন এবং অকপটে তিনি সত্য বলছেন। কারণ সত্য না বলে আর কোনো উপায় নাই। বাংলার মানুষ দেখছে 2026-এ রাজনৈতিক সংঘাত থাকলেও 2021-এর মতো সর্বব্যাপী আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি। তৃণমূলের সবচেয়ে বড় সমস্যা হয়েছে, তারা যেমন ভাবতেছে যে তাদের মেমোরি খুবই সিলেক্টিভ, তো তারা হয়তো ভাবছে যে মানুষের মেমোরিও সিলেক্টিভ। এই জন্যই তো তারা নির্বাচনে জিততে পারেনি। তারা ভাবছিল যে মানুষ তাদেরকে আজীবন ক্ষমতা রাখবে। তারা কিন্তু একবারই জিতেছিল 2011 সালে। এরপরে আমি মনে করি না তৃণমূল কোনো নির্বাচনে জিতেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না, নির্বাচনটা করাতে হয়। তো তৃণমূল নির্বাচনটা করাতে পেরেছিল তাদের মতো করে, তো সেই 2026 সালে সেইভাবে আর সেই নির্বাচনটা করানোর সুযোগ পায়নি। তো এখন এই জিনিসগুলি বাংলার মানুষের কালেকটিভ মেমোরিতে গেঁথে রয়েছে। এই নাটকবাজি করে এই তৃণমূল যেই পোস্টপোল ভায়োলেন্সগুলি করেছিল সেগুলিকে ধামাচাপা দেওয়া সম্ভব না। মানুষ বরং পাল্টা প্রশ্ন করতেছে যে তখন আপনারা কোথায় ছিলেন, তখন কেন আক্রান্তদের মিথ্যাবাদী বলা হয়েছিল, তখন কেন আপনাদের মুখে শান্তির বাণী শোনা যায়নি। আর এই কারণেই 2021-এর স্মৃতি আজকে তৃণমূলের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা হয়ে উঠেছে। আজ তৃণমূলের বক্তব্য শুনে অনেকেই বলছে যারা চুরি করছে বা করেছে এখন তারা সাধু সাজার চেষ্টা করছে। দর্শক, এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে যা বলার বলবেন। ভালো থাকবেন। নমস্কার।